থেকে নারকেল আনতে হয়। তার মানে বুঝতেই পারছেন যে একটা বিভৎসকর অবস্থায় আমরা ভিতরে আছি, বিশেষ করে নারকেল নিয়ে। তো নারকেলের বড় সমস্যা হচ্ছে বা ফল জাতীয় ফসলের যে আমরা বছরে 2 বার সার দিতে বলি। উপরে যে ক্যানোপি বা শাখা প্রশাখা যতদূর যায় আমরা থাম বলি, রিং আকারে আপনারা সার দেন। সে সারেরও ডোজ কিন্তু আপনাদের কাছে দেওয়া আছে। আমাদের কৃষি প্রযুক্তি ভান্ডার নামে একটা অ্যাপস আছে, সেটা ওয়াইফাই বা নেট ছাড়া চলে। আপনারা যদি ওইটা ডাউনলোড করে নিতে পারেন, ওখানে দেখবেন যে কতটুকু সার দিতে হবে, কি আছে, ওগুলো সব ওখানে আছে। তো সার আমরা একটা ফল গাছে বছরে 2 বার দিব, এপ্রিল মেতে দিব, সেপ্টেম্বর অক্টোবরের দিকে দিব। এই গেল সার। যদি সে গাছটা যদি শক্তিশালী না থাকে, যে কোনো পোকায় কিন্তু তারা আক্রমণ করতে পারে, অসুখ বিসুখে আক্রমণ করতে পারে। তো নারকেলের ক্ষেত্রে আমরা এই কাজটা করি না। সারা জীবনে আমরা একবার নারকেল গাছে সার দিই না, তো আমরা সারটা দিব। এরপরে জগলু ভাই যেটা বলছেন সেটা হলো রোগস স্পাইরালিং হোয়াইট ফ্লাই, মানে সাদা মাছি, কিন্তু নারকেলের এই ভেরিয়েন্টটা আলাদা একটা জাত। তো এইটা মেবি ওই যে ভিয়েতনামি বা বিভিন্ন অসুধবাহী মানে অসাধু ব্যবসায়ী বা নার্সারি মালিকরা ভিয়েতনামি চারাগুলো আনছে, হয়তোবা এই পোকাটা বাইরের থেকে আসছে, আমাদের দেশে ছিল না। তো এই রোগস স্পাইরালিং হোয়াইট ফ্লাইয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে তুন্দ্রা। কিন্তু সমস্যাটা হচ্ছে পাতার নিচে এই পোকাটা দেখবেন, সাদা 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 মাছি পোকা। এখন আপনি যদি ওই পর্যন্ত নিতে না পারেন, আপনার তুন্দ্রা ওষুধ, আমি যেটা নাম বলবো, তুন্দ্রাটা খুব ভালো কাজ করে, যেহেতু আমাদের কৃষি গবেষণায় উদ্ভাবিত একটা ভ্যালিডেট একটা একটা কি বলবো, একটা ভালো একটা টেকনোলজি আছে, সেইটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। তো আমি যদি এই তুন্দ্রাটা দিতে পারি এবং সেটা গাছটাকে ভিজিয়ে দিতে হবে এমন ভাবে যাতে পাতার নিচ পর্যন্ত যায়। এখন সেক্ষেত্রে আমাদের আসলে পাওয়ার স্প্রে লাগবে। এখন এই আর কমিউনিটি বেসড আমাদের স্প্রে করতে হবে। ধরেন আমার 100টা গাছ আছে, পাশে আপনার 200টা গাছ আছে, আমি স্প্রে করলাম, আপনি করলেন না, তাহলে কিন্তু 2 দিন পরে আপনার পোকাগুলো, আমার এই বিষক্রিয়া শেষ হবে, আপনার পোকাগুলো এখানে আসবে। আমি বলতে চাচ্ছি, ধরেন বাগেরহাটে যদি আমরা 16 লক্ষ নারকেল গাছ থাকে, আমাদের এট এ টাইম স্প্রেটা করতে হবে। তো নারকেলের উপর একটা প্রজেক্টের জন্য আমাদের মঞ্চে যারা স্যারেরা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে এই অঞ্চলে যে নারকেল শিল্পটা যাতে শেষ হয়ে না যায়, তার জন্য আমরা এই অঞ্চলে একটা নারকেলের উপর একটা আমরা বড় প্রজেক্ট চাই, যেটা আমার একটা প্রজেক্ট আমার লেখাও আছে, যদি আমি ওইটা সম্প্রসারিত করে একটু বড় আকারে করা যায়। তো এইটা স্যারদের প্রতি আমার অনুরোধ থাকলো। এরপরে নারকেলের আর একটা সমস্যা হচ্ছে মাইট, যেটা আপনারা টাওয়ারের সমস্যা বলেন। আসলে এই নারকেল যখন কচি অবস্থায় থাকে, এই মাইটটা ওকে আক্রমণ করে, দেখবেন নারকেলটা এবড়ো থাবড়ো হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কোনো কোনো নারকেলে পানি থাকে না, ঝরে পড়ে যায়। তো এটা হলো মাইট। সেই ক্ষেত্রে আমরা মাইটিসাইড, ও মাইট বা ফিজি মাইট, যে কোনো একটা মাইটিসাইড ইউজ করলে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। এরপরে আমরা বায়োকিলিন বা নারকেল গাছ যে পরিষ্কার করা হয়, এটা আমাদের বছরে 2 বার আবার আমাদের নারকেল গাছ পরিষ্কার করতে হবে, তখন আমরা বায়োকিলিনটা আমরা স্প্রে করব। এই হচ্ছে ইন্টিগ্রেটেড বা সমন্বিত নারকেল চাষ ব্যবস্থাপনা। এখন এই প্রজেক্টটা আমরা ওইভাবে দিচ্ছি যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ কোকোনাট, মানে এভাবে দিচ্ছি। আর একটু জিনিস বলি, যেহেতু আমরা উপকূলীয় লবণাক্ত অঞ্চলে বসবাস করি, ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে চলে যেতে পারবো না। এখন আমাদের যে ফুড সিকিউরিটি বা ফুড সেফটি, যেটা ফুড সিকিউরিটি বলতে যে আমাদের খাদ্য নিরাপত্তা, যেটা এই অঞ্চলের যে ফসল উৎপাদন করে, আমাদের এই অঞ্চলেই কিন্তু খাদ্য নিরাপত্তাটা আমাদের ম্যানেজ করতে হবে বা মিনিমাইজ করতে হবে। এখন সেখানে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই? এই অঞ্চলে প্রথম হচ্ছে লবণাক্ততা, এরপরে ধরেন এই যে আইলা, বুলবুল, সিডর, বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারের আমরা সম্মুখীন কয়েকদিন পর পর হই। তো এর ফলশ্রুতিতে আমাদের এই অঞ্চলটা মাটিতে লবণে পরিপূর্ণ হয়ে যায়। এখন লবণ বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত হলো লবণ ওঠা শুরু করে, ফেব্রুয়ারি থেকে ওঠা শুরু করে, জুন পর্যন্ত লবণ উঠতে থাকে। আবার বৃষ্টি যখন শুরু হয় তখন লবণ কমতে থাকে। এখন আমাদের এই অঞ্চলে রবি সিজনে 40 থেকে 45% জায়গা, স্যার আমাদের এই উপকূলীয় লবণাক্ত বেল্টে রবি সিজনে 40 থেকে 45% জায়গা কিন্তু ফেলানো থাকে। খরিফ অনে 30 থেকে 35% জায়গা কিন্তু আমাদের ফেলানো থাকে লবণের জন্য। তো আমরা যদি এই জায়গাগুলায়
আমাদের ক্রপিং ইন্টেন্সিটি যদি বাড়াতে পারি, শস্য নিবিড়তা বাড়াতে পারি, যদি আমার 1 বিঘা জায়গা থাকে, আমি যদি 3টা ফসল ফলাতে পারি, তাহলে আমার 3 বিঘার সমান কিন্তু আমার চাষাবাদ হলো। তো সেক্ষেত্রে আমরা যদি লবণটা মিনিমাইজ করতে পারি, উন্নত দেশ ধরেন নেদারল্যান্ডে কিন্তু সোলার স্টিল বা ইলেকট্রো হাইড্রোলাইসিস বা বিভিন্ন যান্ত্রিক বা মেকানিজমের মাধ্যমে তারা কিন্তু 1 পর্দা লবণ পানি দিচ্ছে আর 1 পর্দা মিষ্টি পানি বের হয়ে যাচ্ছে। এখন এই মেশিন বা এই প্রসেসিংটা যদি আমরা আমাদের দেশে স্থাপন করতে পারি, তাহলে হয়তো বা লবণাক্ত বেল্টে পিট ভিত্তিক যে চাষাবাদগুলা সেগুলো আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের মঞ্চের যারা স্যারেরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। সর্বোপরি বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত আমাদের বারিয়াম 4, বারিয়াম 11 যেটা সারা বছর হয়, বারি মাল্টা 1, তারপরে বারি কদবেল 1, এরপরে আমাদের কিছু নারকেলের চারা আছে। আমরা যেহেতু জগলু ভাই দেশে আছেন, রফিকুল ইসলাম জগলু ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এখান থেকে স্যারেরা আছেন, 2 সচিব মহোদয় স্যার আছেন, তারপরে আমাদের এডি মহোদয় আছেন, আমরা এখান থেকে উদ্বোধন করব এবং আমরা এই বাগেরহাট ব্যাপী আমাদের যতগুলা স্কুল কলেজ মাদ্রাসা আমরা আছে, এটা হলো ডিরেক্টেড বাই রফিকুল ইসলাম জগলু ভাই। তো আমরা তার নির্দেশনায় আজকে আমরা এখানে উদ্বোধন করব। পরবর্তীতে আমরা 5-6 দিন ব্যাপী এই অঞ্চলের যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা যেখানে ফলের গাছ লাগানোর সুযোগ আছে সেখানে আমরা চারাগুলা দিব এবং একটা কমিটি থাকবে, আমরা চারাগুলা দিব এবং এর সঠিক যাতে তত্ত্বাবধান হয় সেটা আমরা এনশিওর করব। জগলু একটা কথা বলছে যে কামরুল, আমরা যে চারাগুলা দেই এগুলো সরকারি সম্পদ বা সম্পত্তি, সো একটা চারাও যাতে মিস ইউজ না হয় এটা আমাদের এনশিওর করতে হবে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে সিজনাল যে ফল, ওই সিজনের ফল ওই সিজনে যে রোগ হয় তার প্রতিষেধক আল্লাহ কিন্তু ওর ভিতরে দিয়ে দিয়েছে। তার মানে আমাদের সিজনাল ফ্রুট বা মৌসুমী যে ফলগুলো আছে এগুলো খাওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের যারা মঞ্চে যে স্যারেরা আছে, মশির রহমান স্যার, ফরিদুল ইসলাম ফরিদ স্যার, তারপরে রফিকুল ইসলাম জগলু ভাই সহ এডি মহোদয়, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।